সিলেট শহরে আজকে অষ্টম এবং শেষ দিন। একটু পরে আমরা রওনা দিব শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। তবে তার আগে দুটো কাজ আছে। প্রথমে যাব টিভিএস সার্ভিস সেন্টারে, কারণ অলরেডি 1000 কিলোমিটার বেশি চালিয়ে ফেলেছে স্কুটারটা, তাই ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করা জরুরি। আর সেই সাথে এয়ার ফিল্টার ওয়াশ, ব্রেক শু ওয়াশ অ্যান্ড কেবলসগুলো চেক করা আর কি। সিলেটে রওনা দেওয়ার আগে স্কুটারটা একটা মাস্টার সার্ভিস করা ছিল, তাই বেশি কিছু করার প্রয়োজন পড়ে নাই। এই মুহূর্তে আমাদের গন্তব্য শাহপরানের মাজার। যাবার পথে হঠাৎ চোখে পড়ল সিলেট ঈদগাহ ময়দানের নান্দনিক সৌন্দর্য। সিলেট শহর থেকে শাহপরানের মাজার প্রায় 10 কিলোমিটার দূরে। আকাশে অলরেডি মেঘ দেখতে পাচ্ছি, তার মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। অল্প একটুখানি পথ বাকি ছিল শাহপরানের মাজারে যেতে, তার আগেই তুমুল বৃষ্টি। এখন জানি না কতক্ষণে বৃষ্টি থামবে, তারপর যাবো। মাজারের ভেতরটা দেখাতে পারতেছি না, বিকজ ওখানে ছবি তোলা নিষেধ। উনি 1303 সালের দিকে ওনার মামা ম্যাটার্নাল আঙ্কেল হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সাথে এই সিলেটে আসছিলেন। অ্যান্ড উনি রাজা গৌর গোবিন্দর অ্যাগেইনস্টে যে যুদ্ধ হয় কনকোয়েস্ট অফ সিলেট, সেটাতে পার্টিসিপেট করেছিলেন। হি ওয়াজ বর্ন ইন কুনায়া বাদারমাউতি, ইয়েমেন, মানে যেটা টার্কির আন্ডারে এখন। তো ওনারা টার্কিশ বংশোদ্ভূত। কথিত আছে যে উনি কোনো একটা কবুতর খেয়ে ফেলছিলেন, শাহজালাল কবুতর, জালালি কবুতর খেয়ে ফেলছিলেন। তারপরে হি ওয়াজ ব্যানিস্ট অ্যান্ড আউস্টেড ফ্রম দ্য ইনসাইড অফ সিলেট। তারপরে উনি এই জায়গাটাতে এসে ওনার ঘাটি গার্ডেন। হি ওয়াজ এ ইসলামিক স্কলার অ্যান্ড সুফি সেইন্ট, মিস্টিক। সিলেটের মানুষজনের কাছে খুবই পরম শ্রদ্ধার জায়গা এটা। সারা বাংলাদেশের মানুষের কাছে তো শাহজালাল, শাহপরান খুব সম্মানীয় লোক। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের দুজনকেই ভেস্তে উঁচু মাকাম দান করুক। দুপুর হয়ে গেছে, লাঞ্চটা সেরেই আমরা রওনা হব শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। সিলেট শহর থেকে প্রায় 40 কিলোমিটারেরও বেশি চালিয়ে এখন আমরা আছি মুক্তিযোদ্ধা চত্বরে। এখান থেকে আমরা চলে যাব মৌলভীবাজারের দিকে, আর আমাদের ফেরদৌস ভাই সোজা ঢাকা। সাবধানে যায়েন। বাংলাদেশের সমস্ত স্কুটার লাভার্সদের জন্য শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন। হ্যাভ এ সেফ রাইড। মাঝখানে একটা ব্রেক নিব মৌলভীবাজারে। সেখানে আমার স্কুটারের এসবিডি গ্রুপের মেম্বার রাসেল ভাই ওয়েট করছে, ওনার সঙ্গে কিছুটা সময় কাটাবো, তারপর যাব শ্রীমঙ্গল। এই জায়গাটা আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি, মনু ব্যারেজ, ঐতিহাসিক একটা ঘটনা এখানে আছে। সম্ভবত 70-80 দশকের একটি ঘটনা হবে। এই পূর্ব দিক থেকে এই নদীটা ভারতের থেকে উৎপত্তি হয়ে আমাদের বাংলাদেশে ভূখণ্ডে প্রবেশ করে মৌলভীবাজারের পাশ থেকে ধীরে ধীরে এটা প্রবাহিত হয়ে একসময় সিলেটের সুরমা বা কুশিয়ারা নদীর সাথে মিলিত হয়ে যায়। কোনো গভীর রাতে ভারতের এই নদীর উৎপত্তিস্থল থেকে প্রচুর পানির ঢল হঠাৎ করে চলে এসে এই নদীর পার্শ্ববর্তী যে শহর মৌলভীবাজার শহর, এই শহরের ঘুমন্ত মানুষের উপরে পানি আছড়ে পড়ে। এই আছড়ে পড়ার কারণে সেই ঘটনাটিতে কিন্তু প্রচুর মানুষ কিন্তু মারা যায়। অনেক গভীর রাত হওয়াতে মানুষ কিন্তু বুঝতে পারেনি। আর তৎকালীন সময়ে বর্তমান সময়ের মতো এত টেকনোলজিও ছিল না, আবহাওয়া অধিদপ্তরের বা আবহাওয়ার যে পূর্বাভাসটা এত সহজে পাওয়া যেত না, বা মানুষ এতটা হয়তো সচেতনও ছিল না।
মিডিয়া ছিল না, যার ফলে কী হয়েছে মানুষ বুঝতে পারে হঠাৎ করে সেই পানির প্রচণ্ড ঢল এসেই শহরে মানুষ উপর আছড়ে পড়ে, বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয় এবং অনেক মানুষ কিন্তু সেই রাতেই পানিতে ডুবে মারা যায়। তো এই ঘটনাটি আজও এই মৌলভীবাজারবাসীর উপর একটা কষ্টের ঘটনা বয়ে আছে। প্রতি বৃষ্টির সিজনে বা বন্যা আসলে পরেই যারা বয়স্ক মানুষ আছে তারা এই ঘটনাটি তুলে ধরে। সেখান থেকেই আমারও আসলে এটাই জানা, যেহেতু আমি এখানে এই স্থানীয় বাসিন্দা না, আমিও দূরের মানুষ, এখানে চাকরি করছি, এই সুবাদে আমার এই তথ্যটা জানা আছে। এই ব্যারেজটার আসলে স্টার্টিং বা কাজের যে শুরুটা হয়েছিল 1976 সালে, 1976। এরপরে বেশ কয়েক বছরের মধ্যেই, অর্থাৎ 1983 সালে, কয়েক বছর পরেই এটা আবার কাজ সমাপ্ত হয় এবং এটার এই প্রজেক্টটার উদ্বোধন করা হয়। পুরো মৌলভীবাজারটাই ভাই পর্যটন সমৃদ্ধ এলাকা। শ্রীমঙ্গল, বড়লেখা, লাউয়াছড়া উদ্যান, মাধবকুণ্ড জলপ্রপাত যেটা বিখ্যাত, তারপরে হলো আপনার মাধবপুর লেক, তারপরে বিশিষ্ট মাধবকুণ্ড এখান থেকে তো বেশ দূরে ওঠে। এটা বেশ ভালোই দূরে, এটা আপনার মৌলভীবাজার টাউন থেকে প্রায় 50 কিলোমিটার কাছাকাছি হবে। দারুণ 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 দারুণ, জয় হোক। টোটাল দেওয়ার সাথে সাথেই লাফ মারলো, আমি মনে হলো যে আমি পড়ে যাই কিনা সিটকে। আমার কিন্তু একটু ঘুরনি, পুরো রাস্তায় আমি রাউন্ড দিলাম, আমি পরে আমার ব্যালেন্সে আসছে, হ্যাঁ এটা কিভাবে চালাতে হবে। আমার যেটা চালাই সেটা আমি অনেক থ্রোটল দেই, ওই থ্রোটল এটা দিলে তো দৌড়িয়ে মনে হচ্ছে জানো আকাশে উঠে যাবে বা মানুষের গায়ে উঠে যাবে। কালকে রাত্রে হঠাৎ করে বিপু ভাই মেসেজ দিল, ভাই গ্রুপের মধ্যে আপনার কমেন্টসে মেসেজ দেওয়া হয়েছে, মেসেজ দিল আসবো, আমি বললাম আরে তাহলে তো কঠিন অবস্থা। আমি গভর্নমেন্ট কলেজে আছি, আমার প্রতিষ্ঠানের নাম হলো মৌলভীবাজার গভর্নমেন্ট উইমেন্স কলেজ। আচ্ছা, আমি মৌলভীবাজারে এখানে পোস্টিংয়ে আছি প্রায় 7-8 বছর হয়ে গেল, এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে আছি মাশাআল্লাহ রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। তো আমারও ট্রাভেলিংয়ের খুব শখ, ইচ্ছা। আমি ধীরে ধীরে স্কুল রাইডার্স বিডির খুবই নিয়মিত একজন দর্শক। আমিও চাই এই গ্রুপের সাথে বিভিন্ন ট্যুরে যেন অবশ্যই করতে পারি। আমরা একসাথে অনেক ট্যুর করবো ইনশাআল্লাহ। আমরা এখন একটা রেস্টুরেন্টে যাব খেতে, সেটার নাম হচ্ছে মামার বাড়ি। স্কুল রাইডার এখানে সংখ্যার দিক থেকে আমার চোখে 10-12টার মতো এখন পর্যন্ত চোখে পড়েছে, 10-12 জন সব মিলিয়ে। নতুন কাউকে দেখলে আমি ফলো করি যে এটা কোন ব্র্যান্ড, তারপরে রাইডারটা কে মূলত। আমি একটা পেজও ওপেন করেছিলাম ফেসবুক, স্কুল রাইডার্স মৌলভীবাজার নামের যে গ্রুপটা আমি খুলেছিলাম, সেটা আমিও আপনাকেও লিঙ্ক করে দেওয়ার চেষ্টা করব, আপনিও কাইন্ডলি একটু প্রমোট করবেন। জি জি জি। আমি বলতে গেলে পুরো পরোটা খাইছি, রাসেল ভাই এবং বিমু ভাই দুজন ফাঁকিবাজি করছে, পুরো পরোটা আমার পেটে। আমি ওভারলোডেড, আমি পরোটা রুটিতে কখনো কাজ বন্ধ করি না খাইতে, এটা ইচ্ছা মতো খাই। আবার এদিকে আসলে ইনশাল্লাহ ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। গতকালকে শ্রীমঙ্গলে ঢুকেছি রাত 9:30 বাজে, ভোরবেলা থেকে এখানে বৃষ্টি হচ্ছে, তো যার কারণে আমাদেরকে একটু অপেক্ষা করে তারপর বেরোতে হচ্ছে। এত দারুণ রাস্তা মাঝখান দিয়ে, আর দুপাশে শুধু চা বাগান আর চা বাগান। বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট এইদিকে, আর এখানে আমরা আস্তে আস্তে গতকালকে রাসেল ভাই বলতেছিলেন যে চা কিভাবে প্রসেস করা হয় বাগান থেকে সরাসরি ধরেন প্যাকেটজাত করে বাজারজাতকরণের জন্য যে প্রসিডিওরটা, টোটাল প্রসিডিওরটা নাকি এখানে হয় এবং সেটা দেখা যায় চাইলে। এই যে সামনে বাংলাদেশ টি রিসার্চ ইনস্টিটিউট, এটাই বোধহয় সীমানা শুরু হলো। এ কি বাইক নিয়ে যাচ্ছে অটোরিকশা, কাহিনী বুঝলাম না তো। এই যে দেখেন কি সুন্দর লজ্জা পায়, এই যে দেখেন ওদের অনেক লজ্জা, এই জন্য লজ্জাপতি। বহু বছর পর লজ্জাপতি গাছ দেখলাম। আমি এখানকার লোককে জিজ্ঞেস করে জানলাম এগুলো নাকি ব্রিটিশ আমলের গাছ।
ছোট তাহলে দেন ছোট দুইটা একটা করবেন। হাফ লিটার পানি দেন ছোট। কত প্রাইস প্রাণের? 30 টাকা নরমাল মিষ্টি পান। নর্মাল মিষ্টি পান তাই কি 30 নরমাল টাকা? মিষ্টি পান অ্যাবনর্মাল মশলা দিতে হবে। কমলগঞ্জ উপজেলা নূরজাহান টি স্টেট। ও এই সেই নূরজাহান টি স্টেট। এই সেই চা বাগান, রাউন্ড 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 টিলা। I didn't know what my heart was in for till you stepped into the room. And I didn't show, but I wanted to know everything I could about you. See, I was told the dreams were made to be believed in, so I put every single dream in you. বিশাল সাইজের টি গার্ডেন, But you কতখানি আসলাম আমরা, কোনো রাস্তা শেষ হয় না। so high above the sky, and you nailed it to the floor. 'Cause for some odd reason I'm done believing in this one thing I adore. What is loving anymore? And you came to me like a bird to the breeze, and we floated together for a while. But you had to go, now I carry the load. Took off in the wind and my smile. See, I was told শ্রীমঙ্গল আসা প্ল্যান করলে এই জায়গাটা না ঘুরে গেলে আপনারা আফসোস করতে হবে পরে। নেক্সট গন্তব্য হচ্ছে লাওয়াছড়া। dream in you. But you set the bar so high above the sky, and you nailed it to the floor. 'Cause for সবকিছু রাখেন, এটা হচ্ছে আগে জরুরি। এখানে সব এখানকার পাহাড়ি জিনিস, আর হ্যাঁ, মানে ডাব, আনারস, পেঁপে। এই যে কি এটা হলো দিদিপুর। এখানে কি লেখা? বন্য প্রাণীকে উত্তপ্ত করবেন না, এটা যত সাইলেন্ট থাকা যায়, আপনার সাইলেন্ট থাকলে বেশি প্রাণী দেখতে পাবেন। আসলে দুস্তরে হ্যাঁ কুড়ি না হ্যাঁ, হ্যালো হ্যালো, ভালো আছেন? আপনি কোথা থেকে আসছেন? ঢাকা থেকে আসছিলাম ও গ্রেট। আমাদের 2 দিন এসে আসে, আমরাও সারপ্রাইজ হঠাৎ করে আপনার সাথে দেখা যাবে, টোটালি আনএক্সপেক্টেড। আমরা উনি বলছেন হঠাৎ করে সাইড দিয়ে যাচ্ছেন যে স্কুটি ম্যান, আমি পেছন ফিরে বললাম ইয়েস ইউ আর রাইট স্কুটি ম্যান। হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা আপনাদের মানে আজকে সাবস্ক্রাইব আমাদের করে হচ্ছে 10ম দিন না বিজু ভাই? আজকে 10 ডেজ। হ্যাঁ 10th ডে। সিলেট পুরো That's a long এক্সপ্লোর tour. করে, হ্যাঁ সিলেট পুরো এক্সপ্লোর করে তারপরে এখন আমরা এখানে আসছি, দেন হবিগঞ্জ যাবো, তারপর বাই। আচ্ছা ব্যাক। ওকে না না আমার বাইক আছে। ওকে ও হি ইজ আ বাইকার এন্ড হি I'm ইজ trying to switch to it. আমরা আপনার কাছ থেকে অনেক মোটিভেশন পেয়েছি about this, about safety and all. ম্যানুয়াল গিয়ারের বাইক আসলে একটা হ্যাসেল। জি জি এক্স্যাক্টলি। অ্যাডভেঞ্চার সেটা ডিফারেন্ট থিং, বাট হ্যাঁ 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 ডেইলি কমিটের জন্য ম্যানুয়াল গিয়ারের বাইক আসলে একটা হ্যাসেল। জি জি এনিওয়েজ আচ্ছা জি ভালো ঠিক থাকেন। আছে ঠিক আছে Okay, দেখা হবে। Nice to meet ভালো you. লাগলো অনেক। Yeah, জি same. বেস্ট অফ লাক অন ইট। থ্যাংক ইউ। ও পিঠে উঠছে বাচ্চাটা, কি সুন্দর বাহ, বাচ্চাটা পিঠে উঠছে দেখেন, ওই যে পিঠে নিয়ে হাঁটছে। লাওয়াছড়া জামে মসজিদ, মাশাআল্লাহ। চলেন রেল লাইনের দিকে আগে চলে আসছি কাছাকাছি।
রেল লাইন কি কাছাকাছি এসে গেছে? ও ওই তো। এই জায়গাটা এখন আমরা একটু ড্রোন উড়ানোর চেষ্টা করে দেখি। ভেতর থেকে ড্রোনটা খুব ক্লোজ শটে উড়ানোর চেষ্টা করব। রিস্কি একটা শট, পাবো কিনা জানি না, খুব ঝুঁকিপূর্ণ একটা শট হবে। আপনি কি সিরিয়াস? মানে ড্রোন উড়াবেন এখানে? কেন? গাছের হাইট দেখছেন? ক্র্যাশ করবে ভাই, একদম নিচে গাছ, সব পুরোটাই তো জঙ্গল। এখানে উড়াইতে গেলেই আপনার অ্যাক্সিডেন্ট। ট্রাই করে দেখি ভাই। আপনার নাম? আমার নাম মদিনা ভাই। তো এখানেই থাকেন না? এই তো এই আমি লাবা ছড়াই, গান গাই, বাঁশি বাজাই, মানুষের ম্যাজিক দেখাই, সে মানুষের মজা পায়, সে কিছু চাউল ডালের পয়সা কিছু দেয়। এভাবেই বাচ্চা আমার ছেলে মেয়ে নিয়ে এইভাবেই চলি। এই যে এটা পাথর, এই যে দেখুন এটা পাথর, হ্যাঁ এটা আমি খেয়ে ফেলবো। হ্যাঁ এই পাথরটা আমি খেয়ে ফেলবো। খেয়ে ফেলবেন? হ্যাঁ। মানে কি? এখন পাথরটা ভার করবো, আসেন এখানে বসেন। এই দেখুন পাথরটা আবার আমি খাইছি তো স্যার। হ্যাঁ। এখন পাথরটা ওনার হাতটা সোজা করেন, রেডি, আয়। ব্যাপারটা মজার ছিল তো। আচ্ছা আবার দেখেন, এই যে দেখেন, হ্যাঁ রেডি, যা। চোখে দেখুন, চোখের ভেতর পাথর ঢুকে গেল। এখন দেখেন আবার পাথরটা রেডি, ডোন্ট মাইন্ড, ওকে। নাকের ভিতর থেকে, আমার নাকের ভেতর থেকে পাথর করতে গেছে। এই যে উপরে গাছের মধ্যে হনুমান আছে, ডাকাডাকি করতেছিল অনেকক্ষণ ধরে। একদম ন্যাচারাল একটা উদ্যান। ভাই আমরা কি এই রাস্তার মাথায় যেতে পারবো? এখন আর সময় হবে না, কারণ টাইম শেষ। আর ওখানে যেতে মিনিমাম যদি তাড়াতাড়ি হাঁটি 40 থেকে 45 মিনিট লাগবে। এটা শেষ মাথা অনেক দূর, রাত হয়ে যাবে। ওটা শেষ মাথায় কিন্তু একটা খাসিয়া পাড়া আছে। আচ্ছা, এবং ওইটার সাথেও আবার চা বাগান আছে। এখান থেকে বোঝা যাচ্ছে না, কারণ এটা তো হচ্ছে ফরেস্ট। স্যার এখানে উল্লুক আছে, চশমা পরা বানর আছে, আরও অন্য অন্য লাল বানর আছে। 1250 হেক্টর জায়গা স্যার, অনেক বিশাল এরিয়া। শীত সিজনে আসলে এই রাস্তাঘাটে হরিণ দেখা যায়। একেবারে মেইন রোডে দেখবেন। আচ্ছা, অজগর সাপ আছে? ও স্যার অজগর বিশাল, হ্যাঁ বিশাল স্যার, ইও ফিট করে আছে তার ভিতরে। সুস্থ কিনা, খাচ্ছে কিনা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ট্র্যাক করা হচ্ছে। হ্যাঁ খুব বড়, বিশাল বড়। কারণ কয়েকদিন আগে মসজিদের কাঁঠাল গাছে পেঁচাই 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 উঠেছিল। বাপরে, বিশাল, মানে এটা আমরা মনে হয় যে কয়েকদিনে তোলা দেওয়া যাবে না, বিশাল বড় ওজন হবে অনেক অজগর। এই রেল লাইনের এপাশ থেকে ওপাশে মাঝে মধ্যে অজগর সাপও যায়। কি অদ্ভুত কথা ভাই, আমি তো শুনে ভয় লাগতেছে। আর এটা কিন্তু গহীন জঙ্গল। মানুষে মন আছে, কলি যাব না কইরা দিলে কয় লবণে কমইছে। যার জন্য করলাম চুরি, চুরি বানাইছে। যার জন্য করলাম চুরি, আমায় চুর বানাইছে। হে মানুষে মন আছে, কলি যাব না কইরা দিলে কয় লবণে কমইছে। এত মায়া কইরা তাহারে হে বুকে টাই দিছে। আবার নিজে না খাইয়া আবার তারে খাবাইছে। বুকের সাথে বুক মিশাইয়া পিঠে ছুরি মারছে। বুকের সাথে বুক মিশাইয়া পিঠে ছুরি মারছে। মানুষে মন আছে, কলি যাব না কইরা দিলে কয়
লবণে কমইছে বাইরে দিব বলে কথা দিল আরো মিষ্টি কথা দিব বলে কথা দিল আরো মিষ্টি কথা সবই কিছু সমজিয়া নিয়া মাছ ধরিয়ায় না হুডু বাইছে সবই কিছু সমজিয়া নিয়া মাছ ধরিয়া না হুডু বাইছে হে মানুষে মন আছে কলি যাব না কইরা দিলে কইল বনে কমইছে সারাদিন এখানে ঘুরে ঘুরে তো মনে মনে একটা আশা যে যদি একটা গান একটা বাঁশি দিদি ইত্যাদিতে কোনোদিন বাজাইতে পারি তে আমার মনে হয় কপালটা ঘুরে যেতে পারে তাই বাঁশি বাজায় কেউ মনে চায় দেয় কেউ নাই তো না এভাবেই মনের সুখেই আপনি বাজায় যান। এই তো বাজায় চল। আমরা বোধহয় এই মুহূর্তে লাস্ট টুরিস্ট এই উদ্যানে, তাই না বলেন? লাউয়াছড়া উদ্যানে ভেতরে কেউ আমরা নাই। বের হওয়ার পরেই গেট বন্ধ করে দিয়েছি। আমরা ঢুকলাম বিকাল বেলায় 4টার দিক, আর এখন অলরেডি 6টা বাজে। হবিগঞ্জ শহরে এসে কালকে রাত্রে বেশ কয়েকটা হোটেল সার্চ করেছিলাম, বাট ওরকমভাবে পরিবেশ ভালো পাইনি কোনোটাই। কম্পারেটিভলি এই হোটেলটার পরিবেশটা মোটামুটি আমাদের কাছে ভালো লাগে। এখন আমরা ফার্স্ট এখান থেকে যাব তেলিয়াপাড়া, সেখান থেকে সাতছড়ি, তারপরে আমরা ব্যাক করবো ঢাকায়। এই স্মৃতিসৌধটা হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের মধ্যেই অবস্থিত। 1971 সালের 4 এপ্রিল তেলিয়াপাড়া চা বাগান ব্যবস্থাপকের বাংলোয় বাংলাদেশকে স্বাধীন করার জন্য ঐতিহাসিক এক শপথ অনুষ্ঠিত হয়। এই শপথে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ 27 জন সেনা কর্মকর্তা উপস্থিত ছিলেন। এই বৈঠকেই সমগ্র দেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল এবং এসকে ও জেড ফোর্স গঠন করা সহ মুক্তিযুদ্ধ বিষয়ক অতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের প্রথম বৈঠক এবং বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি সম্মান জানানোর জন্য নির্মিত হয়েছিল এই স্মৃতিসৌধ। টার্গেট ছিল আরও 3টা স্পট কভার করার, কিন্তু বৃষ্টি যেভাবে আসতেছে ওয়েদার দেখে মনে হচ্ছে না যে সব কভার করতে পারবো। ইনফ্যাক্ট তখন আমার ড্রোন উঠতেছে আকাশে, ওই অবস্থায় বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি তো ধরেন ভয় শেষ। সাতছড়িতে ঢুকতে ঢুকতেই একটা গ্রুপের সঙ্গে আমার দেখা হলো। ও তো তমাল,
তো ওয়ালাইকুম আসসালাম। তো তমাল হচ্ছে ওরা গাড়ি নিয়ে ঘুরতে এসছে, ওরা ফ্রেন্ড সার্কেল সবাই মিলে। হঠাৎ করে আমাকে দেখে ওরা থামে এখানে এসে। সিলেট থেকে আমরা ভোলাগঞ্জ গেছিলাম, ওইখান থেকে তারপরে এই দিক দিয়ে ব্যাক করার সময় আপনাকে দেখে তারপর ব্যাক করছি আর কি, আপনাকে ফলো করছি। হবিগঞ্জ আসার আগ দিয়ে আমাদের বিভু ভাইয়ের সাথে আলাপ হচ্ছিল, আমাদের সুব্রত স্কুটার রাইডার্স বিডির গ্রুপ মেম্বার। আসলে অনেক খুশি আপনাদেরকে পেয়ে। আপনারা আসছেন অত কষ্ট করে আমাদের এই হবিগঞ্জটাকে আপনাদের ক্যামেরার মাধ্যমে পুরো এক্সপ্লোর করবেন, তার জন্য আমরা অনেক খুশি। আর আপনাকে পেয়ে তো আরও বেশি খুশি। তো আমরা আগে কিছু খেয়ে নেই এখানে। সুব্রত আমাদেরকে এখানে নিয়ে আসছে। এই রেস্টুরেন্টটা নাকি খুব নাম করা এই জায়গার। বাইরে থেকে দেখে এটার বোঝার উপায় নাই যে এর ভেতরে এত টেস্টি খাবার। এই দিকটা দেখেন কেমন লাগছে না? হ্যাঁ, মনে থেকে খাড়া কেটে ফেলছে আর উপর থেকে গাছ কত উপরে গাছ, মানে আলগা করে শিকড়গুলো বসানো গাছটা মনে হচ্ছে। হ্যাঁ, আর জল পানির সব বৃষ্টি শেষ, তারপরে আবার এটা শুকনো অবস্থায় হয়ে গেছে। কিন্তু যে সময়টাতে পানিটা নামে ওই সময়ে কিন্তু অনেক মানে প্রচুর পরিমাণে পানি যায় এবং পাহাড় ধস সৃষ্টি করে। এখনো যদি একটু করে বৃষ্টি আসে আবার এটা পানিতে ভরে যাবে। কি বলে? তাহলে এই উপর থেকে হঠাৎ করে পানি আসবে? হঠাৎ করে পানি আসে, কারণ পাহাড়ের সব পানি এই দিক থেকে। সন্ধ্যা ঠিক হয় নাই, মেঘ ছেয়ে গেছে, একদম কালো, আকাশটা পুরো কালো হয়ে আছে। যে কোনো মুহূর্তে ঝুপ করে বৃষ্টি নেমে যাবে। মেইন এন্ট্রান্সটা হচ্ছে এইটা। রাস্তাতে আরেকটু সামনে দিয়ে আসলেই আমরা মেইন এন্ট্রান্সটা পাইতাম। শর্টকাট করার জন্য যেহেতু লাইট পড়ে যাচ্ছে, ভেতর দিক দিয়ে আসছে। নকুল না, হচ্ছে স্থানীয়, আজকে আমাদেরকে হেল্প করতেছে ঘুরে দেখার জন্য। সুব্রত তো আছেই। এই পথ ধরে হেঁটে গেলে 1 ঘন্টার ট্রেইল। এখন আবার উঁচু হয়ে গেছে। টায়ার্ড হয়ে গেলাম উঠতে উঠতে। বেশ উঁচু। আমাদের বিভু ভাই তো নাই। বিভু ভাই আসলে মাঝখানে উনি একবার অ্যাক্সিডেন্ট করছিল, তখন পায়ে সমস্যা হয়েছে, যার কারণে খুব বেশি উঁচুতে উঠতে অনেক কষ্ট হয়। একদম ডিফারেন্ট একটা অনুভূতি। কষ্ট করে এত উপরে উঠলেও ওঠাটা সার্থক হবে। পানি দিয়ে পুরো ফ্রেশ হয়ে গেলাম। যদিও বৃষ্টিতে ভিজা চুপচুপ, কিন্তু ফ্রেশ হয়ে এতক্ষণ হেলমেট থাকায় অবস্থা খারাপ হয়ে গেছিল। সাতছড়ি উদ্যান থেকে যখন আমরা বের হই ওই সময় অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, লাইট নেই কোনো, টোটালি। ড্রোনটা নামাইছি খুব তাড়াহুড়ো করে, অ্যান্ড তারপর থেকেই সুব্রত ছেলেটা আমাকে বলছিল যে ভাই তাড়াতাড়ি গুছাই নেন, তাড়াতাড়ি গুছাই নেন, এটা খুব রিস্কি এলাকা। কারণ অলরেডি ওই সময় উদ্যানের ভেতরে বোধহয় আমরা ছাড়া আর কেউই নাই, একেবারে পিন ড্রপ সাইলেন্ট অবস্থা।
তার মধ্যে বের হওয়ার পরে ও বলতেছে যে ভাই আমাদের এই এলাকাটা এখন ভীষণ ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, মানে খুব রিস্কি। সন্ধ্যার আলো নিভে যাওয়া মানে হচ্ছে এখানে ডাকাতি হবেই, এরকম একটা সিচুয়েশান। গাছ ফেলে দিয়ে তারপর ইট মেরে ব্যারিকেড দিয়ে যেভাবে পারে আর কি ডাকাতি করে, এবং যা কিছু পায় সব রেখে দেয়। হঠাৎ চিন্তা করছিলাম যে এটা কোন মুসিবতে পড়লাম রে ভাই, ঠিক আছে। আমরা গুছাচ্ছিলাম যখন ও বলছে ভাই আপনার গিয়ার টিয়ার এগুলো আপনি ওই সামনে এই এলাকাটা ছেড়ে তারপর গিয়ে গুছায়েন, এখন কোনো রকম খালি ওর মধ্যে রেখে চেনটা আটকায় আপনি স্টার্ট দেন গাড়িতে। কারণ ওর সাথেও একটু যে বিদায় নিব, ছেলেটা কালকে থেকে কন্টিনিউয়াসলি আমাদের সাথে কমিউনিকেশনের মধ্যে ছিল, আমরা ঠিকমতো পৌঁছাইছি কিনা খোঁজ খবর নিচ্ছিল, কোনো কাজ রাখে নাই, ইনভলভমেন্ট রাখে নাই যে আমরা পৌঁছাবো, আমাদেরকেও এন্টারটেইন করবে, এক্সপেকটেশন আর কি, যেহেতু আমাদের স্কুটার রাইডার্স বিডির একটা মেম্বার ও, সব কিছু মিলে একটা ইনস্ট্যান্ট একটা অস্থিরতা কাজ করতেছিল। আমি কিন্তু স্টার্ট দিয়েই টান দিছি, কারণ আমি ওনার কথা শুনে আমার বোঝা শেষ যেখানে একটা বিপদ হইতে পারে, যেহেতু অন্ধকার হয়ে আসছে, পাহাড়ি এলাকা হইতেই পারে ডাকাতি হোক আর না হোক, আমাদের তো টান দিতে হবে। আর উনি যেহেতু নিজে বারবার বলতেছে ভাই গিয়ার টিয়ার পরে সামলান, আগে টান দিয়েও এই জায়গাটা পারান। আবার সুব্রত বলতেছে যে যদি দেখেন বাই চান্স সামনে গাছ ফালানো, সঙ্গে সঙ্গে ইউটার্ন নিয়ে ঘুরে চলে আসবেন, ওইটা পার হইতে যাবেন না, পার হইতে গেলেই আটকে যাবেন। এরপর যখন ওই এলাকাটা ছেড়ে আমরা তেলিয়াপাড়ার দিকে চলে আসলাম, তেলিয়াপাড়া বাজারটার উপরে এসে দাঁড়ালাম, তখন মানে একটা স্বস্তির শ্বাস ফেললাম আর কি, যে বাঁচছি। ওইখানে দাঁড়ায় যে একটা ক্লিপ নিব বা আপনাদের ফর্মাল যে এলাকা ছেড়ে আমরা যাচ্ছি যা হয় আর কি, ওরকম কোনো কথা বলার সুযোগটা, ঝুম বৃষ্টি। খাবার চলে এসেছে, এটা হচ্ছে থাই ফ্রাইড রাইস অ্যান্ড বোনলেস চিকেন, ভেজিটেবল আছে, গ্রেভি চিকেন। বললাম পেট চোচো করছে, খিদে অনেক খিদে। এই পুরো জার্নিতে এনটর্ক এক অসাধারণ এক্সপেরিয়েন্স দিল আমাকে, কারণ আমি খুব মারাত্মকভাবে দুইটা জায়গায় বাম্প করে অ্যাক্সিডেন্ট করতে গেছিলাম। মানে স্পিড ব্রেকারগুলো দূর থেকে কোনো সাইন নাই, কিছু নাই। একটা জিনিস আমার মাথায় ঢুকে না, সেটা হচ্ছে যে হাইওয়েতে যখন স্পিড ব্রেকার ইউজ করা হচ্ছে, তাহলে একটু আগে থেকে যদি একটা সাইনবোর্ড দেওয়া থাকে যে সামনে গতিরোধক, ধীরে চলুন, কোনো জায়গায় পাইনি, তাইলে কিন্তু টু হুইলার যারা চালায় তাদের জন্য অনেক বেশি সুবিধা হয় বোঝার জন্য। নাইলে রাতের বেলা এমনিতেই তো ভিজিবিলিটির একটা প্রবলেম কাজ করে। হঠাৎ করে স্পিড ব্রেকার, তাও আবার যেন তার স্পিড ব্রেকার না, একেবারে উলট পালট সাইজের স্পিড ব্রেকার। জাফলং রোডে তো আপনি অনেক উপরে উঠে গেছিলেন, স্পিড ব্রেকার একদম জাম্প করে উপরে উঠেছিলাম, রাস্তার কালারের স্পিড ব্রেকার, বোঝার উপায় নেই। জাফলং থেকে ফেরার দিন অ্যাক্সিডেন্টটা হতে বিশাল বিশাল বড় বাঁচা পাচ্ছে ওই দিন, আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ। আর তারপর আবার কোন দিন যেন আবার সেম ঘটনা ঘটলো, সুনামগঞ্জ থেকে আসার সময়। এই দুটা জায়গায় অ্যাক্সিডেন্টের সময় আমার কাছে মনে হয়েছে যে এনটর্কের ব্যালেন্স অসাধারণ একটা ব্যালেন্স, গ্রিপটা এত সুন্দর, আমি একবারের জন্য স্কিড টিট কোনো কিছু চিন্তা মনে হয় নাই। এতগুলো স্মার্ট ফিচার নিয়ে বাংলাদেশে কোনো স্কুটারই নাই, এগিয়ে যাচ্ছে, সব কিছু টেকনোলজি আপডেটেড হচ্ছে, সেই সাথে ধরেন এনটর্কটা অনেক বেশি অ্যাডভান্সড কম্পারেটিভলি আর কি সবগুলোর মধ্যে। একটা স্কুটার ঠিকমতো না চালিয়ে তো আসলে কমপ্লিমেন্ট দেওয়াটা কখনোই জাস্টিফাইড না, যার কারণে এই ট্যুরটা আমার জন্য ভীষণ রকম হেল্পফুল ছিল এনটর্ক নিয়ে কথা বলার জন্য। আমি ঢাকায় ফিরে একটু ফ্রেশ হয়ে আরও ডিটেইলে এনটর্ক নিয়ে কিছু কথা বলবো ইনশাল্লাহ, ওটা একটা সেপারেট ব্লগ করবো ইনশাল্লাহ। তো এতটুকুই বলি, 11 দিনের এই সিলেট বিভাগের ট্যুরে এনটর্ক আমার জন্য ছিল মাইন্ড ব্লোয়িং। যাবেন এখন চিটাগাং কক্সবাজার একটা ট্যুর দিয়ে আসি, এখান থেকেই একটা নেই। আপনার মতো পাগলা ভাই আমি আর জিন্দেগিতে দেখি নাই। ঢাকা এখান থেকে আরো কত কিলো বাকি আছে? 90। আচ্ছা, তার মধ্যে কোনো টায়ার্ডনেস নেই, ঠিক আছে? আপনি মানুষ না রে ভাই, একটা রীতিমতো মেশিন। সো এখন অলরেডি রাত 11টা বাজে, ঢাকা ফিরতে ফিরতে এখনও প্রায় আরও বোধহয় 2 ঘন্টা লেগে যাবে আমাদের। এখন আমরা জান্নাত হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাব ঢাকার উদ্দেশ্যে।